পূর্ণিমা বউ, এটা তো গুপ্তধন। দেখো দেখো, আমরা গুপ্তধন পাইছি। বউ, আমি নিশ্চিত এটার ভিতরে অনেক দামি কিছু আছে। ওহো, এর ভিতর নিশ্চয় কোনো গুপ্তধন আছে। সাধু বাবা যেহেতু এই নকশা দিছে, সাধু বাবা খারাপ কিছু দিবে না, অবশ্যই কোনো ভালো জিনিস আছে। তুমি তাড়াতাড়ি খুলো তো, দেখো তো ভিতরে কি আছে। বউ, দেখছো কত টাকা? হ্যাঁ, এত কষ্ট আর ভাল লাগে না। ঘরে 3টা দিন ধরে চাল নাই, ডাল নাই, কোনো খাওয়ান পাতে কিছু নাই। আমার জামাইটা কাম থেকে আইব, আইসা যে কয়টা খাওয়ান দিমু সেই কপালটা হয় নাই। এত অভাব অনটন কি সহ্য করা যায়? আল্লাহ, তুমি আমাকে মুখ তুলে একটু তাকাও। তুমি নয় আমাকে রিজিকের ব্যবস্থা করো, আর নয় আমাকে তুইলা নাও, যে কোনো একটা কিছু তো করো। মারে, আমি আজ কয়েকদিন ধরে না খাওয়া। তোর ঘরে কি কিছু খাওয়ান আছে? আমার দে না খাওন, আমার বড় ক্ষুধা লাগছে। বাবা, আপনি এমন এক অসহায় গরিব মানুষের বাড়িতে আইছেন যারা কিনা নিজেরাই 3 দিন ধরে খাওন পায় না। আমাকে পেটে যে এত ক্ষুধা, আমরা কার কাছে কমু কম তো দেখি। আমার জমাইটা সারাদিন কষ্ট করে, এই যে একটু বাড়াইবো, আমার শুধু খালি পানি দেওয়ান লাগবো। পানি ছাড়া তো আর কিছু নাই। আমার ঘরে কয়দিন ধরে বাজার নাই, চাল নাই, ডাল নাই, মরিচ পেঁয়াজ কিছু নাই। তাহলে আপনার আমি কি খাইতে দিব কন? আমার কাছে তো কোনো খাওন নাই। ও, তোদের সংসারে খুব অভাব, তাই না? আচ্ছা ঠিক আছে, এই ধর, এটা রাখ, এটাকে অনুসরণ করিস। এটা আবার কি জিনিস বাবা? এটাতে আমরা কি করুম? বাবা, বাবা তো গেল গা, কিন্তু এটা দিয়ে আমি এখন কি করি? আমি তো কিছুই বুঝতেছি না। বউ, তোমার হাতে এটা কিসের কাগজ? আরে দাও না, আমি এই জায়গায় একটু আগে বসে আসছিলাম, পরে একটা সাধু বাবা এলো। সাধু বাবা এসে আমার কাছে খাওন চাইলো, কারণ আমার কাছে তার কোনো খাওন নাই। ওনার আমি কি খাইতে দিব? পরে আমি সাধু বাবারে খুইলা কইলাম যে আমাকে অনেক অভাব, আমাকে বাড়িতে কোনো খাওন নাই, আপনার আমি কি খাইতে দিব? পরে বাবা আমার এই কাগজটা দিল, কিন্তু এই কাগজের আগামাত আমি কিছুই বুঝতেছি না। তুমি দাও তো, তুমি বুঝো না কি কিছু? দেই তো। বউ, আমি এই নকশা দেখে কিছু আন্দাজ করা পারছি। এটা তো আমাগো বাড়িরই নকশা। এখানে দেওয়া আছে যে আমাগো এই বাড়ির উঠান থেকে একটু এই যে সামনের দিকে আইগে যাওয়া লাগবো। চলো তো যাই দেখি। কি কও? এই আঁকি বুকিতে এত কিছু লেখা আছে? তোমার মাথায় কি সুন্দর বুদ্ধি, তুমি দেখি বুঝছো, আমি তো কিছুই বুঝতেছিলাম না। আচ্ছা চলো, ওই নকশা দিয়ে আমার নিয়ে চলো তো, দেখি কোন জায়গায় কইছে। আসো আসো, খারাপ তো। বউ, দেখো এই যে নকশায় দেওয়া আছে যে আমাগো বাড়ির উঠান থেকে একটু সামনে আইগে আসলে একটা গাছ গাছ দেখা যাবো। এই তো, এই তো এই নিম গাছের কথাই মনে হয় নকশায় দেওয়া আছে। হ, এইটা তো আমাকে বাড়ি সেই পুরান আমলের বড় নিম গাছটা। তাহলে কি নিম গাছের ভিতরে বা নিম গাছের নিচে মনে হয় কিছু আছে? চল তো আমরা ভালো মতো পুরা নিম গাছটা খুঁজে দেখি। চলো আসো। হ্যাঁ বউ, এই যে নিম গাছে তো নকশায় দেওয়া আছে, কিন্তু এই নিম গাছের এই জায়গায় ওমা গো, ওমা, এই জায়গা মনে হয় জাদু মন্ত্র কিছু আছে। আমি যাওয়ার সাথে সাথে কেমন একটা মনে হয় আমি শর্ট খাইলাম। তুমি যা দেখো। কি কও? হ্যাঁ, এই না আসার পরে তো আমার শরীর কেমন জানি ঝাঁকি দেওয়া উঠলো। তুমি এই জায়গায় দাঁড়ায় দেখো, তাহলেই বুঝবা। আচ্ছা দেখতেছি। আরে আরে, এই সাবধানে, দেখছো আমি তোমার বলছিলাম না যে এই জায়গায় নিশ্চয়ই কিছু আছে? আমার কথা ঠিক হয়েছে তো? আমারও এরকম ঝাঁকি লাগছিল। আচ্ছা শোনো, দোয়া কর্মা পয়রা ঠিকঠাক মতো খুঁজো, দেখো তো ভিতরে কি আছে। হ্যাঁ, এই জায়গায় ধরার সাথে সাথে তো আমার শরীর ঝাঁকি দিয়ে উঠলো। এই জায়গায় কিছু একটা আছে, তুমি এটা ধরো তো, দেখতেছি। হ্যাঁ পূর্ণিমা বউ, এটা তো গুপ্তধন। দেখো দেখো, আমরা গুপ্তধন পাইছি। বউ, আমি নিশ্চিত এটার ভিতরে অনেক দামি কিছু আছে। ওহো, এর ভিতর নিশ্চয় কোনো গুপ্তধন আছে। সাধু বাবা যেহেতু এই নকশা দিছে, সাধু বাবা খারাপ কিছু দিবে না, অবশ্যই কোনো ভালো জিনিস আছে। তুমি তাড়াতাড়ি খুলো তো, দেখো তো ভিতরে কি আছে। বউ, দেখছো কত টাকা? এখন আমাকে দিন ঘুরে যাবো গা, আমাকে আর কোনো অভাবের সংসার থাকবো না, আমরা আর কষ্ট করুম না। এই টাকা দিয়ে এখন আমি একটা ব্যবসা করুম, ব্যবসা করে সৎভাবে সেখান থেকে উপার্জন করুম। আমাকে আর কোনো চিন্তা নাই রে বউ। আল্লাহ আল্লাহ আমাকে মুখ তুলে তাকাইছে। বুঝছে তুমি সাধু বাবারে যে খাতির যত্ন করতে চাইছিলে, সাধু বাবাই খুশি হয়ে এই নকশা দিয়ে আমাকে এইভাবে সাহায্য করছে। আমরা আমরা আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ।
আল্লাহ ওই সাধু বাবারে পাঠাইছিল। শোনো, তুমি যে এতগুলো টাকা পাইলে না, এই টাকাটা দিয়ে তুমি কোনো অসৎ পথে বা অসৎ কাজ করবা না। তুমি সৎ পথে ভালো একটা ব্যবসা করবা, তাহলে দেখবা আমাকে উন্নতি হইব, কখনো অবনতি হইব না। চলো আমি বাড়ি যাই। আচ্ছা চলো। আপা আমি রশি ধইরা কইতাছি, আমি আপনাকে টাকা নেই নাই আপা। তোদের মধ্যে কে আমার বাসার থেকে 2 লক্ষ টাকা নিয়েছিস? সত্যি করে বল। মালিক, আমি আপনাকে বাড়িতে 5 বছর ধরে কাম করতেছি, কোনোদিন আপনার বাড়ির একটা সুতা পর্যন্ত সরাই নাই। সত্যি কথা কইতেছি মালিক, আমি আপনার টাকা নেই নেই। আমার এই এত বড় বাড়িতে তোরা 3 জন ছাড়া আর কি কেউ আছে? হ্যাঁ, তোদের 3 জনের মধ্যে একজন আমার টাকাগুলো নিয়েছিস। ভালোভাবে বলছি, টাকাগুলো আমাকে বের করে। বিশ্বাস করেন, আপনার বাড়ির থেকে আমরা 1 টাকাও চুরি করি নাই। আমরা তো অনেক দিন ধরে কাজ করি, আর আমরা কেন টাকা চুরি করবো কোন? মালিক, আপনি আমাদেরকে এইভাবে চোরের অপবাদ দিয়েন না। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা চোর না। চুপ! আর একটা কথা বলবি না। তোদের 3 জন ছাড়া আর আমার বাড়িতে কে কাজ করে? হ্যাঁ, টাকা নিলে তোদের 3 জনের মধ্যে একজন নিঃশ্বাস টাকা বাই করতে তাড়াতাড়ি, তা নাহলে কিন্তু তোদের আমি পুলিশে দেবো। বাবা, এইভাবে বললে কি আর টাকা বের হবে? বাবা, টাকা বের আমি করতেছি। এটা তুমি কি বলছো বৌমা? আমি 2 ঘন্টায় যেটা না পারছি আর তুমি এসেই টাকা বের করে দেবে? আমি যেটা বলি আপনি শুধু সেটাই করেন। কি করতে হবে বৌমা? আপনি শুধু এই কাজের লোকদের চোখগুলো বেঁধে দেন। ঠিক আছে, দিলাম বেঁধে। আমার হাতে যে রশিটা আছে, এটা কোনো সাধারণ রশি না, এটা হচ্ছে জাদুর রশি। এই রশি স্পর্শ করে যে মিথ্যে কথা বলবে, তার মুখ দিয়ে রক্ত বমি হবে, আর রক্ত বমি হতে হতে সে মারা যাবে। এখন আমি এক এক করে এই রশি সবার হাতে দিব। এই রশি স্পর্শ করে সবাই সত্যি কথা বলবি, যে কে টাকা নিয়েছিস আর কে টাকা নিসনি। নে, তোকে দিয়ে শুরু করছি। আপা আমি রশি ধইরা কইতাছি, আমি আপনাকে টাকা নেই নাই আপা। তুই ধর। তুই ধর। আরে বৌমা, তুমি রশি দিয়ে যে কাজটা করতেছো, এর সাথে টাকার কি সম্পর্ক? আর এইভাবে করলে কি টাকা বের করি? পুলিশ খেলার পিস্তল। আচ্ছা আপনি ঠিক আছেন তো? বিথি, বিথি তুমি? চা খাবেন? চা, গরম গরম চা। চা খাবেন? চা, গরম গরম চা। এ তাহলে এদিকে বাহ, এই চা খাবি রে? খান ভাই, খাই ভাই, মে এরকম সাদা দুধ চা খাবেন না রং চা খাবেন? দাও, লাল চাই দাও। লাল চা? ঠিক চা নাই ভাই, দুধটা খাম দাও না, চুপ থাক। সালি, এই যে চা। খালি চাই বিক্রি করা? মানে? মানে বোঝা নাই। না স্যার, একটু ভালো করে রাখো। তুমি কি খালি চাই বিক্রি করো না? আরো মেলা কিছু আছে তো, রুটি আছে, বিস্কুট আছে, কেক আছে। আপনি কোনটা খাইবেন? আমি তো তোমার খাবার চাই। আরে আরে কি কইতেছেন এসব? আমার হাত ছাড়েন, হাত ছাড়েন কইতেছি। আরে হাসান না, আরে আরে ভালো গো। আপনি গাতে পিস্তল কেন? আপনারা কি সন্ত্রাসী নাকি? আমার সারে দেন কইতেছি। না না না, আমার নিয়ে যান না, আমার সারে দেন, সারে দেন। এই ছেলে রাস্তা করলি কেন? স্যার, 2টা লোক একটা চাওয়ালের ওই জঙ্গলে নিয়ে গেছে স্যার। বলিস কি? দেখুন সাহেব, চলেন তো তাড়াতাড়ি। জি স্যার, চলেন, চল তো। স্যার তাড়াতাড়ি আসেন স্যার। এই ছেলে, আর কত দূর? স্যার এই যে সামনে স্যার, আসেন। আসেন। আরে কি করতেছেন? আমার সারে দেন। আপনারা মানে জঙ্গলে নিয়ে এসে কি শুধু আমাদের কাছে তোমরা আল্লাহ গো, আমার
সাথে এমন করেন না। আমি আপনাকে কি করছি? আপনারা আমার জঙ্গলে আনছেন কিসের জন্য? আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি কি করছি? আমার জঙ্গলে কিসের জন্য নিয়ে আসছেন? জঙ্গলে কি তোর এমনি নাচছি? হ্যাঁ, কি করার জন্য আমার না? ভাইজান, ভাইজান আমার ছাড়া দেন। আমি কিছু করি নাই। আমার ছাড়া দেন। আমার মাফ করে দেন। আমার কোনো মাফ করে দেন ভাই। আল্লাহ পুলিশ দেয়। পুলিশ? খেলা পিস্তল। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? বিথি, বিথি তুমি? বিথি তুমি জানো, তুমি বাড়ি থেকে রাগ করে চলে আসার পরে আমি তোমার কত জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার বাড়ি থেকে চলে আসার পরে আমি আমার বাড়িতে গেছিলাম। আমার ভাই আর ভাবি কইছে এই বাড়িতে তুই থাকতে পারবি না, এই বাড়ি থেকে চলে যা। আমি তাদের সাথে রাগ কইরা একটা বস্তিতে থাকি। আমার বাইসা থাকার জন্য হইলেও তো খাবার দরকার, কও তুমি। আমি চা বিক্রি কইরা কইরা আমি নিজেরে চালাই। আর বাজারে যখন চা বিক্রি করতে যাই, কত খারাপ মানুষ, কত খারাপ নজরে আমার দিকে তাকায় থাকে। আমি তো কিছুই কইতে পারি না, কারণ আমি একটা সামান্য চা বিক্রেতা। চা বিক্রেতা হয়ে তার প্রতিবাদ করতে পারি না। আর আজকে আমার জঙ্গলে একা পায়া এই দুইটা গুন্ডা আমার ধরে এখানে নিয়ে আইছে। বিথি, আমি সবই বুঝতে পারছি। আজকে আমার জন্যই তোমার এই অবস্থা। আজকে যদি আমি ঘুষ খাওয়া বাদ দিয়া সৎ পুলিশ অফিসার হইতাম, সৎভাবে চলাফেরা করতাম, তাইলে আজকে আর তোমার এই করুণ পরিণতি আমার দেখতে হইতো না। বিথি, আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমার ক্ষমা করে দাও, তুমি আমার একটা সুযোগ দাও। আমি তোমার কথা দিতেছি, আমি ঘুষ খাওয়া ছাইরা দিমু। আমি একজন আদর্শবান সৎ পুলিশ অফিসার হয়ে তোমারে দেখামু। তুমি আমার শেষবারের মতো একটা সুযোগ দাও, তুমি আমার সাথে আমার বাড়িতে ফিরে চলো। আমি তোমার একটা সুযোগ দিতে পারি, কিন্তু তোমার ভালো হইতে হইব। আমিও তো তোমার ভালোবাসা বিয়ে করছি। আমি চাই তোমার সাথে যেন আমি সংসার করতে পারি, কিন্তু তোমার এই খারাপ পথে চলা, অসৎ পথে চলা, এগুলো তো আমি মাইনে নিতে পারবো না। তুমি যদি ভালো হয়ে যাও, আমি তোমার সাথে যাইতে রাজি আছি। হ্যাঁ, আমি তো তোমার কথাই দিলাম, আমি সত্যি ভালো হয়ে যাবো। আমি আজকের পর থেকে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিমু, আমি ভালো হয়ে যাবো। বিথি, আর আমি তো কিছুই বললাম না স্যার, সব কিছু তো আমার মাথার উপর দিয়ে গেল গা। লিখন সাহেব, ও হচ্ছে আমার বউ। আপনার আর কিছু বুঝতে হবে না, আপনি তাড়াতাড়ি ওই আসামি দুটাকে ধরার ব্যবস্থা করেন। জি স্যার, আমি এখনই যাচ্ছি স্যার। স্যার, এই পিস্তল। আরে, এইটা তো একটা খেলনা পিস্তল। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তোমার জন্যই আমি আমার বউটারে ফিরে পেলাম। বিথি, এখন চলো আমার সাথে, তুমি আমাদের সাথে চলো। আচ্ছা স্যার, চলুন। চলো। আরে কিসের ব্যাগ এটা? আরে এই ব্যাগের কাছে যাও না, আমাদের বিপদ হইতে পারে। আরে পাগল হয়েছে তুমি? ব্যাগের কাছে গেলে বিপদ হইব কেন? এটা কি বিপজ্জনক কোনো ব্যাগ নাকি? আর এই ব্যাগ যদি বিপদের কোনো কিছুই থাকতো, তাহলে এভাবে রাস্তাঘাটে পড়ে থাকতো না। দেখো, তুমি আমার যত ভাবে বোঝাও না কেন, এই ব্যাগ আমি তোমার নিতে দেবো না, ব্যাগটা সইতে দেবো না। আমার সাথে চলো, তাড়াতাড়ি চলো কইতেছি। এই চুপ থাকো, তুমি কি পাগল হইছো নাকি? হ্যাঁ, এই ব্যাগে বিপদের কি আছে? ব্যাগের মধ্যে আবার বিপজ্জনক কিছু থাকে নাকি? শোনো না, আমার মনে হয় কি এই রাস্তা দিয়ে কেউ যাইতেছিল, তখন মনে হয় হাত থেকে এই ব্যাগটা পড়ে গেছে। আর না হয় দিক দিয়ে তো অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, নিশ্চয়ই গাড়ি থেকে এই ব্যাগটা পড়ে গেছে। এক কাজ করি, ব্যাগটা খুলে দেখি। দেখো, তুমি তো আর কোনো কথাই শোনো না, এই ব্যাগ আমি তোমার সইতে দেবো না। আর তোমার তো অনেক লোভ। দেখো, বেশি লোভ করা কিন্তু ভালো না। তুমি তাড়াতাড়ি আমার বাইক চলো। এই দেখো, লোভের কি পাইছো? হ্যাঁ, কে না চাই বড় লোক হইতে? তোমার মতো গন্ডক মূর্খ নিয়ে চললে না, জীবনে আমার ভবিষ্যৎ ভালো হইব না। এর চাইতে ভালো তুমি আমার বুদ্ধি শুনে চলো। এমন তো হইতে পারে এই ব্যাগের জিনিসপত্র পাইলে আমরা রাতারাতি বড় লোক হয়ে যাইমু। খুলে অপরাধটা কি কও, দেখি না কি আছে। আর আমি জানি তুমি তো আমার কোনো কথাই শোনো না। তোমার ভালো যা মন চাই তুমি তাই করো, আমি তোমার লগে নাই। যাও তুমি। থাক, তোমার আমার সাথে যাইতে হইব না। সব কিছুতে খালি পিছু টান। আরে, ব্যাগ ভরা টাকা, বান্ডিল বান্ডিল টাকা। আমরা বড়লোক হয়ে গেছি, আমরা বড়লোক হয়ে গেছি। সবুজ, আমি তোমারে কইছিলাম না, নিশ্চয়ই এই ব্যাগে অমূল্য রতন আছে, টাকা পয়সা সোনা গয়না আছে। দেখছো, ঠিকই টাকা পাইছি।
ব্যাগ ভরা টাকা, আমরা কত বড় লোক হয়ে যাবো কও। এই টাকা দিয়ে আমরা বাড়ি গাড়ি সব কিছু করতে পারবো। আমাকে যেগুলো স্বপ্ন পূরণ হইতো না, এই সব স্বপ্ন এখন পূরণ করতে পারবো। এই যে তোমার ভাঙাচোরা বাইক, এই বাইকটা আজকেই ফালাই দিয়া তোমার নতুন বাইক কিনা দিব। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই কইছো। এই টাকা দিয়ে আমি নতুন একটা বাইক কিনবো, আর আমাকে সব স্বপ্ন আমরা পূর্ণ করবো। একটা কাজ করি, এই জায়গায় বেশিক্ষণ না থাকি, মানুষ দেখলে সমস্যা হতে পারে। হ হ, তুমি ঠিকই কইছো। এই নিয়ে বেশিক্ষণ থাকা যাবো না। নাও টাকাগুলো রাইখা ব্যাগটা নিয়ে আসো। চলো ধরো ব্যাগটা ধরো। তাড়াতাড়ি চলো। রবিন সাহেব, চোখ কান খোলা রেখে ডিউটি করুন। একটা গাড়িও যেন চেক ছাড়া না যেতে পারে। জি স্যার, আমি ডিউটিরত অবস্থায় স্যার এখান দিয়ে একটা গাড়ি চেক ছাড়া যাইতে পারবে না স্যার। হ্যাঁ, আমার যথেষ্ট পরিমাণ আত্মবিশ্বাস আছে যে আপনি ভালোভাবে ডিউটি করেন। ঠিক আছে, ভালোভাবে ডিউটি করুন। জি স্যার। এই কারণ 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 বন্ধ করেন। শুনুন, এখানে পুলিশ চেকপোস্ট চলতেছে, আপনাদেরকে সার্চ করা হবে। আপনারা আমাকে একটু সহযোগিতা করুন। স্যার, আমাদের যাইতে দেন, আমাদের কাছে তেমন কিছু নাই। আমরা একটা বিয়ে বাড়ি যাইতেছি, তাড়াতাড়ি যাইতে দেন। এই চুপ করুন। আপনারা বিয়ে বাড়িতে যাবেন না যেখানে ইচ্ছা সেখানে যাবেন, আইনের কাজে বাধা দিবেন না। এই রবিন সাহেব, চেক করুন তো ওনাদের ব্যাগটা। জি স্যার। এই দেন তো ব্যাগটা দেন। স্যার, আমাদের একটু তাড়া ছিল। স্যার, ব্যাগের মধ্যে কোনো কিছুই নাই স্যার, চুপ থাকেন। কাপড় চোপড় খালি। স্যার স্যার, এ তো দেখছি ব্যাগ ভর্তি টাকা স্যার। আরে এই সবগুলো তো জাল টাকা। এই তোরা জামাই বউ মিলে কি জাল টাকার ব্যবসা শুরু করছিস? আরে ম্যাডাম, আপনি কি কইতেছেন? আমরা জাল টাকার ব্যবসা করবো কে? আমরা এই জাল টাকার ব্যবসা করি না। স্যার, আসলে সত্য বলতে হয়েছে কি, এই ব্যাগটা আমাদের না। আমরা রাস্তা দিয়ে আসার সময় রাস্তায় কুড়ায় পাইছি, এতগুলো টাকা দেখে আমরা নিয়ে আসছিলাম। আসলে সত্য বলতে এটা জাল টাকা না আসল টাকা সেটাও আমরা জানি না। আমাদের ছাইড়া দেন না। কি বললি? রাস্তায় পড়ে আছিল ব্যাগটা? তুই মিথ্যা কথা বলছিস। রবিন সাহেব, ব্যাগটা ভালো করে চেক করুন। স্যার, ব্যাগের মধ্যে তো দেখছি মানুষের কাটা মাথা স্যার। মানুষের মাথা? কি রে, তোরা জামাই বউ মিলে জাল টাকার আড়ালে মানুষের মাথা কেটে বিক্রি করিস? ম্যাডাম, বিশ্বাস করেন, এই ব্যাগের ভিতরে মাথা গইতে গেল আমি কিচ্ছু জানি না। এই, তোমার আগে কইছিলাম না ব্যাগটা দিও না, আমাকে বিপদ হইতে পারে। দেখছো, এটার ভিতরে মানুষের মাথা। সত্যি আমি ভুল করছি, বেশি লোভ করে ফেলাইছিলাম। আমি ভাবছি এতগুলো টাকা যদি আমরা পাই তাহলে আমরা রাতারাতি কোটিপতি হয়ে যাইবো। বড় লোক হওয়ার আশায় তো টাকাগুলো নিয়ে আসছিলাম। স্যার, আমাদের ভুল হয়েছে, আমাদের ক্ষমা করে দেন না। এই ব্যাগটা সত্যি বলতেছি আমাদের না, প্লিজ আমাদের ছাইড়া দেন। এই চুপ কর, কোনো কথা বলবি না। ঢং করস, নেকামি করস না। চল থানায় চল। চলেন বলছিলাম, দেখ না তো লোভে এই চল বলছি। পাপে মৃত্যু, তোমার লেগেছে জেল খাটতে হইব। আরে দাঁড়ান, এই দাঁড়ান। আরে আরে এই কি করছেন এসব? আপনি কি পাগল নাকি? রাস্তার নোংরা রুটি কেন খাচ্ছেন আপনি? আমার খিদে লাগছে, আমি খাবো। এটা খাবেন না, এটা খাবেন না। আমি আপনাকে ভালো খাবার দিব। আপনি তো মেবি সুস্থ। আপনি সুস্থ হয়ে কেন অসুস্থ মানুষের মতো রাস্তায় পড়ে থাকা নোংরা খাবার কেন খাচ্ছেন? আরে আমার খুব খিদে লাগছে, আমার দে। দিব দিব দিব, আমি আপনাকে ভালো খাবার দিব। আপনি আমাকে এটা বলুন তো, আপনি কেন রাস্তা থেকে খাবার কুড়িয়ে খাচ্ছেন? মারে, ওই যে দেওয়ান বাড়ি আছে না, দেওয়ান বাড়ির যে ফিরদৌস আর ফিরোজ, ওরা দুইজন আমার পোলা। ওকে আমি খুব কষ্ট করে মানুষ করছি। ওরা আমার এই জমি জমা করে লেহা চাইছিল, তখন আমি ওদের নামে লেহা দেই নাই, কারণ ওরা বেকার আছিল। এদিক ওদিক ভাঙ্গে আমার সয় সম্পত্তি শেষ করবো, এই জন্য আমার বাড়িতে বার করে দিছে রে মা। বুঝতে পেরেছি। আমি রাস্তার মুখে টুকে টুকে রুটি খাই। আচ্ছা চাচা, আপনি মন খারাপ করবেন না। আপনি তো ভালো মানুষ, কাজ করতে পারবেন না? আমি কাজ করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আমার সঙ্গে চলেন, আমার বাড়িতে হালকা পাতলা কাজ করবেন। আমি আপনাকে 3 বেলা পেট ভরে খেতে দিব। আমার পেট ভরে খাইতে দিবা? হ্যাঁ দিব। আমি ভাত খাবো মা, তুমি যে কাম করো আমি ওই কামই করো। আচ্ছা ঠিক আছে, তবে আপনার একটা কাজ করতে হবে। এই যে গামছাটা আছে না, এই গামছাটা দিয়ে মুখটা ঢেকে তারপর আমার সঙ্গে চলুন। আসুন আসুন। এমনি হ্যাঁ হ্যাঁ চলুন। আসে মা। আসুন আমার সঙ্গে আসুন।
ফেরদৌস, ফিরোজ, ফেরদৌস, ফিরোজ কোথায় তোমরা? কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? আরে বাইরে আসো। কি হয়েছে ভাবি? এ কারণে আসছো তুমি? ইনি হচ্ছে আমাদের বাড়ির নতুন কাজের লোক। এই তুমি কি বলছো? ইনার দেখে মনে হচ্ছে উনি বুড়া, উনি কি কাজ করতে পারবে? আরে ভাবি, ভাই তো ঠিকই বলেছে, এই বয়স্ক মানুষ কিভাবে কাজ করবে? আরে কি বলছো? আরে উনি তো অনেক কাজ করতে পারে। উনি কতটুকু কাজ করার ক্ষমতা রাখে তোমাদের কোনো আইডিয়া আছে? উনি নিজে পরিশ্রম করে তোমাদের মতো বড় বড় দুইটা ছেলেকে মানুষ বানিয়েছে। আমাদের মতো ছেলে মানে কি বলছো? আরে তোমাদের কথা তো বলছি না, তোমাদের মতো বড় বড় দুইটা ছেলেকে মানুষ করেছে। আরো কি করেছে জানো? নিজে পরিশ্রম করে টাকা ইনকাম করে আমাদের বাড়ির মতন বড় বড় দুইটা বাড়ি বানিয়েছে। আরে ভাবি, ভাই তো ঠিকই বলছে, এই গরিব অসহায় এত বড় বাড়ি কিভাবে বানাবে? আরে হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকই বলেছি। আরো কি কি করেছে জানো? তোমাদের মতো বড় বড় ছেলেদেরকে যখন মানুষ করেছে, অনেক পরিশ্রম করেছে, তার অনেক কষ্ট হয়েছে। তার পরিবর্তে উনি কি পেয়েছে জানো? রাস্তায় থাকার জায়গা পেয়েছে, রাস্তার ময়লা থেকে খাবার কুড়িয়ে খাওয়ার সামর্থ্য হয়েছে। এর থেকে আর বড় পরিশ্রম কি হতে পারে বলো তো আমাকে? কিন্তু আমি যে কাজের লোকটাকে এনেছি, ওনার মুখটা দেখবে না? দাঁড়াও দেখাচ্ছি। আরে ওনাকে তুমি কোথায় পেয়েছো? ওনাকে মানে? এইভাবে বলছো কেন? ওনাকে তোমরা চেনো নাকি? না মানে না আরে আরে আরে, এত কষ্ট কেন করতে হবে? আমি আছি তো, আমি না হয় ওনার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। জানো, আমার না ভাবতেও লজ্জা লাগছে, তোমার মতো একটা কাপুরুষের সংসার আমি করি। আর এই যে তুমি, লজ্জা করে না একটু? ছোট ভাই হয়ে নিজের বাবাকে রাস্তায় ফেলে দিয়ে এসেছো, আর বড় ভাইয়ের কথা মতো বড় ভাইয়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলছো। লজ্জা লাগে না? যে বাবা এত কষ্ট করে মানুষের মতো মানুষ করেছে, সেই বাবাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে? আরে বিথি, তুমি এমন করে বলছো কেন? আমরা দুইটা ভাই ছাড়া বাবার আর কে আছে বলো? বাবাকে কত করে বললাম, বাবা সম্পত্তি আমাকে দুই ভাইয়ের নামে লিখে দাও, বাবা কথাই শুনলো না। এজন্য রাগ করে বাবাকে বের করে দিয়েছি। হ্যাঁ, বাবা যা বলেছিল তো ঠিকই বলেছিল। বাবা তো বলেছিল তোরা দুইটা ছেলে ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নেই। বাবা মারা যাওয়ার পরে তো বাবার সমস্ত সম্পত্তি তোমরাই পেতে। তাহলে কেন বাবা বেঁচে থাকতে বাবাকে এত কষ্ট দিলে? যেই বাবা কিনা এত কষ্ট করে তোমাদেরকে মানুষ করেছে, সেই বাবাকে রাস্তার মধ্যে ঠেলে ফেলে দিয়ে আসলে? হ্যাঁ ভাবি, ভাইয়া তো ঠিকই বলছে। বাবার কাছে আমরা সম্পত্তি চাওয়ার পরে বাবা কিনা বলে আমার মরার পরে তো সবই তোরাই পাবি, এই জন্য আমরা জমি সব লিখে নিয়ে তার বাড়ি থেকে বের করে দিয়েছি। তোমরা কি করে বুঝবে বাবার মূল্য? সত্যি কথা বলতে কি জানো, কথাই আছে, দাঁত থাকতে দাঁতের মর্ম অনেকেই বোঝে না। আমার তো বাবা নেই, আমি বুঝি বাবার অভাবটা কি জিনিস। আর তোমরা বাবাকে পেয়েও বাবাকে অবহেলা করলে। সমস্যা নেই, যেই বাবাকে তোমরা রাস্তায় ঠেলে ফেলে দিলে, যেই বাবাকে তোমাদের সঙ্গে রাখতে এত সমস্যা, সেই বাবাকে আর তোমাদের সঙ্গে রাখতে হবে না। এই বাবা নামক বট গাছটা না হয় আজকে থেকে আমার সঙ্গেই থাকবে, আর আমিও এই বাড়িতে থাকবো না। এই বাবাকে নিয়ে এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। বাবা চলো। দাঁড়াবা বাবা রে, আমি যাওয়ার সময় একটা কথা কয়ে যায়, আমি না তোকে অনেক পরিশ্রম করে মানুষ করছি বাপ, মাথার ঘাম পায়ে ফেলা, আর শুধু তোদের মুখের থেকে ছায়া দিন রাত আমি পরিশ্রম করে গেছি। তোর একদিন জ্বর আইছিল, তোর বাবা জানাই আমি সারাটা রাত তোর কপালের ভিতরে পানি ভর্তি দিয়া সারাটা রাত আমি জায়গা আছিলাম। আমি চোখের পাতা না পর্যন্ত চুপি নাই বাপ। আর যখন তোকে 5-7 বছর বয়স হইল, মনে করে দেখ আমি মেলায় থেকে তোকে 2 ভাইয়ের জন্য 2টা বল নিয়ে আইছিলাম। একটা বল লাল আর একটা বল সাদা। সেই লাল বলটা তোরে দিছিলাম আর ছোটটারে দিছিলাম সাদা বল। তোর ওই সাদা বল নিব না লাল বল নিব, তুইও দিবি না। আমি আমার নিজের রোগটা খাইটা আমি ওই সাদা বলটারে লাল বানাই দিছিলাম। বাবা
চুপ করেন আপনি। কাদের সামনে দাঁড়িয়ে কি সব কথা বলছেন? আরে ওদের মধ্যে তো মনুষ্যত্বই নেই, ওরা কি করে আপনার এই কষ্টের প্রতিদান দেবে? চলুন। বাপরে, যাওয়ার সময় একটা কথা কয়ে যায়, তোরাও কিন্তু একদিন বাপ হইবি, তোরাও কিন্তু সন্তানের বাবা হইবি। কথাটা বুঝে বাবা, আমাকে ভুল হয়ে গেছে বাবা, তুমি মাফ করে দাও বাবা আমাকে। তুমি কোথায় যাইবে? তুমি এখান থেকে আমাকে এই জায়গায় থাকবো বাবা। বাবা, বাবা রে, আমার মুখে আয় বাবা। কি ব্যাপার, ডাকছো কেন? আরে তোমার সাথে এই মেয়েটাকে, আর এই মেয়েটার গায়ে তুমি হাত কেন দিয়েছো? ছাড় বলছি। বিথি, এই মেয়েটা আমার বিয়ে করা বউ। বিয়ে করা বউ মানে? আমি তোমার বউ থাকতে তুমি আরেকটা মেয়েকে কি করে বিয়ে করো? তাছাড়া এই মেয়েটাকে দেখতে তো একটা বস্তির মেয়ের মতো লাগছে, ফকিন্নি একটা। এই ফকিন্নি মার্কা একটা মেয়েকে তুমি কিনা নিজের বউ বলে দাবি করছো? হ্যাঁ বিথি, আসলে আমি তোমাকে জানানোর মতো সময় সুযোগ পাইনি, কারণ আমি তোমাকে যদি জানাতাম আমি মেয়েকে বিয়ে করতে চাই, তুমি কখনোই সম্মতি দিতে না, তাই তোমাকে না জানিয়েই বিয়ে করতে বাধ্য হয়েছি। আরে তোমার যদি মেয়েটার পাশে থাকার ইচ্ছে থাকতো তাহলে তুমি তার পাশে থাকতে, তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে, প্রয়োজনে একটা বাড়ি করে দিতে, খাবার না থাকলে খাবার দিতে। বিয়ে করে কারো পাশে থাকতে হয় নাকি? এটা কেমন নিয়ম বলো তো? বিথি, তুমি হয়তো ওর অবস্থাটা জানো না, ও খুবই গরিব ঘরের একটা মেয়ে। কিছুদিন আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মা দুজনকেও হারায়। এই পৃথিবীতে ওর বাবা মা ছাড়া আর কেউই ছিল না। এখন ও এই অবস্থার মধ্যে কোথায় যাবে, কার কাছে যাবে বলো? সমাজে বিভিন্ন মানুষ ওকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে, অনেক মানুষই বেশিরভাগ খারাপ চোখে দেখে, খারাপ কুদৃষ্টি দেয়। তাই আমি ভাবলাম এই অসময়ে ওর পাশে এসে দাঁড়াই, ওর মাথা গুজার একটা ঠাঁই করে দেই। তাই ওকে আমি বিয়ে করে আমার সাথে নিয়ে আসছি। এতে করে দেখো ওর আর কোনো সমস্যা হবে না, ওর দিকে কেউ কোনো খারাপ দৃষ্টিও দিবে না। বিথি, আমি চাইলেই হয়তো টাকা পয়সা দিয়ে ওকে সাহায্য করতে পারতাম, সেই টাকা দিয়ে ও কিছুদিন চলতে পারতো, ভালো একটা বাড়িও করে দিতে পারতাম, সেই বাড়িতে থাকতে পারতো। কিন্তু একটাবার চিন্তা করে দেখো, এরকম অসহায় অবস্থায় কোনো মেয়ে যদি একা একটা বাসায় থাকে, তখন তো নানান জনে নানান কথা বলতেই পারে। বিথি, তুমি আর মন খারাপ করো না, তুমি ওকে মেনে নাও। মেনে নিব মানে? এটা কেমন কথা হলো? আমি একটা ভালো ফ্যামিলি থেকে বড় হয়েছি, আমি কখনো অন্য একটা মেয়েকে তোমার পাশে দেখতে পারবো না। প্রয়োজনে আজকে এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না। আর যে স্বামী কিনা ঘরে বউকে ঠকিয়ে অন্য আর একটা মেয়েকে বিয়ে করতে পারে, সে তো নিঃসন্দেহে আমাকেও খুন করতে পারে। আমি এই বাড়ি থেকে এখনই চলে যাব। আপা, আপনি এই বাড়ি থেকে কোথাও যাবেন না। দোষ হইলে আমার দোষ হয়েছে, আপনার কোনো দোষ নাই, আর হ্যারও কোনো দোষ নাই। আসলে আমি অনেক অসহায়। কয়দিন আগে তো আমার বাবা মা মারা গেছে, আর এমন কেউ দুনিয়াত নাই যে আমারে কেউ আগলাইয়া রাখবো। সবাই আমারে অনেক খারাপ নজরে দেখতো, তাই উনি আমারে বিয়ে করে নিয়ে আইছে। উনার কোনো দোষ নাই কে, আপনি উনারে ভুল বুঝেন না। যদি এই বাড়ি থেকে যাওয়া লাগে আমি যামুগা, যেহেতু আমারই দোষ। আমি যাইতেছি গা আপা, আপনি থাকেন, আপনার কোনোই দোষ নেই আপা। বিশ্বাস করেন, আমি যদি জানতাম যে আমার কারণে আপনাকে এই সুন্দর সংসারটা নষ্ট হয়ে যাব, তাহলে এই ভুল আমি জীবনেও করতাম না। আর শুনেন, আপনারা কইতেছি, আপনি যা করছেন আমার ভালোর জন্যই করছেন। আপনারা অনেক ধন্যবাদ যে আপনি বিয়ে করে আপনার বাড়িতে আমারে নিয়ে আইছেন। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আর আপা, আপনারা ভালো থাকেন, আমি চলে যাইতেছি। আরে না না, দাঁড়াও, আমার কথাটা শোনো। আসলে নাইম যেভাবে বলেছে, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমিও হয়তো এমন রিঅ্যাক্টটাই করতে। আচ্ছা যাই হোক, আমার স্বামী যেহেতু তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছে, আর তাছাড়া আমাদেরও টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই, তুমি আজকে থেকে এ বাড়িতেই থাকো, আমার কোনো সমস্যা নেই। আমি তোমাকে আমার বোনের মতন করে এ বাড়িতে রাখবো। আপা, আপনি সত্যি কইতেছেন? সত্যি তোমাদের দুইজনের ভালোবাসা দেখে আমি সত্যি অনেক মুগ্ধ হয়ে গেছি। আমি আশা করব তোমরা দুইজন এখন থেকে বোনের মতো থাকবা, মিলেমিশে থাকবা, আমার সুখের সংসার হবে। আচ্ছা চলো, ঘরে চলো। আচ্ছা, আরে কি হয়েছে বলবি তো? কি হবে মানে? দেখ ভাইয়া, দেখ তোর বইয়ের কীর্তিকলাপ দেখ।
বর্ষা চল আমার সাথে। পরি। আরে তোমরা? হ্যাঁ আমরা। তুমি কি কোথাও গিয়েছিলে নাকি? আমি কই না তো, কোথাও যাইনি। ও হ্যাঁ, পাশের বাসার ভাবির কাছে গেছিলাম একটু। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। মানে কোথায় আবার এক জায়গায় নিয়ে যাবে? মাথাটাতে খারাপ হয়ে গেল নাকি? চলো ভেতরে চলো। এত কথা বলো না তো, তোমাকে আমি বলেছি এক জায়গায় নিয়ে যাবো তো নিয়ে যাবো, চলো আমার সাথে। আরে ভাবি চলো না, ভাইয়া তোমাকে এই স্পেশাল জায়গায় নিয়ে যাবে, সেখানে তোমার অনেক ভাল লাগবে। আমি তোদের কোনো কথাই বুঝতে পারছি না। আচ্ছা তোদের ভাই বোনের কি ক্ষুধা লাগছে? চল ভেতরে চল। আরে না ভাবি, এটা কি বলছো? চলো না তুমি, তোমার মন একদম ফ্রেশ হয়ে যাবে, তুমি চলো। আরে চলো তো, চলো। আরে চলো না। ভাইয়া আসো। আহা দাঁড়ান আপনি। সত্যি করে বলো, কে এই লোক আর এর সাথে আমার কি সম্পর্ক? তুমি কেন তাকে লুকিয়ে লুকিয়ে টাকা দিচ্ছ? হ্যাঁ ভাবি বলো, এই বৃদ্ধ লোক তোমার কি হয়? কেন এই বৃদ্ধ লোককে তুমি টাকা দিয়েছো? তুমি যে ইটের নিচে টাকা রাখছো, আমি আর ভাইয়া দুজনেই দেখছি। আচ্ছা তোরা বাসায় চল, আমি বাসায় গিয়ে তোদের সবটা বুঝিয়ে বলবো। চুপ করো, আর একটা কথা বলবে না। তুমি সত্যি করে বলো, এই লোকটার সাথে তোমার কি সম্পর্ক, আর তুমি কেন তাকে টাকা দিয়েছো? হ্যাঁ আমি বলবো, আজকে আমি তোমাদের সবটা সত্য বলবো। সবুজ, তোমরা হয়তো জানো না, আমি একটা এতিমখানার মেয়ে ছিলাম। আমার বাবা মা দুজনেই অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর কে যেন আমাকে নিয়ে এতিমখানায় দিয়ে যায়। সেই ছোট থেকে আমি এতিমখানাতেই মানুষ হই। যখন থেকে আমি এতিমখানায় থাকতাম, আমি ঠিক তখন থেকেই ভেবেছিলাম যদি কখনো বড় হই, আল্লাহ আমাকে এমন কোনো সামর্থ্য দেয়, তাহলে আমিও বড় হয়ে এতিমখানায় দান করব। ওনাকে আমি সেই টাকাটাই দিচ্ছিলাম। উনি হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ এতিমখানা, ওই এতিমখানার কেয়ারটেকার। ওনার মাধ্যমে আমি টাকাটা পাঠাচ্ছিলাম। তবে বিশ্বাস করো সবুজ, এটা তোমার কোনো টাকা না, আমি তোমার টাকা চুরিও করিনি। জানো সবুজ, এটা একান্তই আমার টাকা। তুমি যখন অফিসে যাও, যাওয়ার পর আমি বাসায় কিছু কিছু রান্না করি। যে রান্নাগুলোর পিকচার আমি ফেসবুকে পোস্ট করি আর অনলাইনে সেল দিই। জানো, আমি অনলাইনে ফুড ডেলিভারির ব্যবসা করেই এই টাকাগুলি জমিয়েছিলাম। আর সেই টাকাগুলি আমি এতিমখানার বাচ্চাদের মাঝে বিলিয়ে দিতে চেয়েছিলাম। শুধু এটুকুই, এছাড়া কিছুই না। আমি জানি আমি তোমাদের আগে থেকে জানাইনি বলে হয়তোবা তোমরা আমাকে ভুল বুঝতে পারো, কিন্তু বিশ্বাস করো, এটা তোমার কিংবা আমার অবৈধ কোনো টাকা না। তুমি আমাকে ক্ষমা করে দাও। থাক, আমাকে আর বলতে হবে না। যা বোঝার তা আমি বুঝে গিয়েছি। আসলে না জেনে না বুঝে তোমাকে অনেক কথা শুনিয়েছি। আর এখন থেকে এই এতিমখানা যত টাকা লাগে আমি দেবো। তোমাকে লুকোচুরি করে আর কোনো টাকা দিতে হবে না। আমি জানি আমার বউটা কখনো অসৎ পথে চলতে পারে না, তার প্রতি আমার একটা বিশ্বাস আছে। সত্যি বলছো সবুজ, তুমি দিবে? দেখো না, আমিও তো এতিমখানার মেয়ে। আমার না ওদের জন্য খুব মায়া হয়। ওরা কত কষ্ট করে বড় হয় বলো। ওরা চাইলেও কিছু কিনে খেতে পারে না, অনেক কিছু চাওয়ার মতো থাকে যা মুখ ফুটে চাইতে পারে না। এই টাকাগুলো যদি ওদের মধ্যে আমরা বিলিয়ে দেই, তাহলে দেখো ওদের অনেক চাহিদাই ওরা এটার মাধ্যমে পূরণ করতে পারবে। তাই এতটুকু সাহায্য করা মাত্র। বর্ষা, তুইও আমাকে ভুল বুঝিস না। আর চাচা, এই যে ও আমার হাজবেন্ড, ওর সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম। এতদিন আমি যেভাবে আপনাকে টাকা দিতাম লুকিয়ে, ঠিক সেইভাবে আমার হাজবেন্ড এসে এখন থেকে আপনাকে টাকা দিয়ে যাবে, আর লুকোচুরি করতে হবে না। আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো হইল। আপনারা এতিমখানায় সাহায্য করবেন, এর স্যার কি চাই? হ্যাঁ চাচা, আপনি কোনো চিন্তা করবেন না। এখন প্রত্যেক 3 মাস পর পর আমি বাচ্চাদেরকে 50,000 বা 1 লাখ টাকা দেবো। আপনি বাচ্চাদের মাঝে বিলিয়ে দিবেন। আসলে আপনি না একটা ভালো একটা ফ্যামিলি পাইছেন, ভালো একটা মেয়ে পাইছেন, যার ভিতরে আরবির অক্ষর আছে। যার ভিতরে আরবির অক্ষর আছে তারা কোনোদিন খারাপ হইতে পারে না। তারা সবসময় ইসলামের হিসেবেই কাজ করে। যেমন দেখেন, তার পরিশ্রমের পয়সাটা আমাকে এতিমখানায় টাকা দিতেছে, কিন্তু আপনি তো খারাপ ভাবছিলেন। আজকে দেখেন, তার কারণে কিন্তু আপনারাও আমাকে এতিমখানায় টাকা দেওয়ার জন্য আপনি আইয়ে আইছেন। ভাবি তুমি আমারে ক্ষমা করে দিও, শুধু শুধু তোমারে ভুল বুঝছিলাম। ভাইজানরা আমি ডাইকা নিয়ে আসছিলাম, আমারই ভুল হয়েছে ভাবি, তুমি আমারে ক্ষমা করে দিও ভাবি। চাচা, তাহলে আমরা আসি। বর্ষা চল। চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি চাচা। হে আল্লাহ, তুমি এইভাবে সবাই হেদায়েত দান করো আল্লাহ। এই ফরিয়াদ তোমার দরবারে। আমিন।
হ্যাঁ দেখি লুকটা এইদিকে। বাহ, বেশ চমৎকার লাগছে। দেখি এই পাশ থেকে একটা। ওই যে দেখেন আপু, ওই যে নাইম ভাই, ওই দেখেন একটা মেয়েরে নিয়ে দাঁড়ায় আছে। আচ্ছা তুমি চলো তো আমার সাথে। আমি যাইতে পারবো না, আপনি একাই যান। ওয়াও, আচ্ছা দেখি তো এদিকটা একটু। এই এই তোর সমস্যা কি? হ্যাঁ, তুই অফিসের কথা বলে এই মহিলাকে নিয়ে এখানে নষ্টামি করে বেড়াচ্ছিস কেন? আরে বর্ষা, তুমি আবার কথা বলে শোনো। চুপ থাক, তুই কোনো কথা বলবি না। তোর কোনো কথা আমি শুনবো না। তোর যদি 12 মেয়েকেই ভালো লাগে তাহলে তুই কেন আমাকে বিয়ে করছিলি বলতো? আচ্ছা তুমি আবার কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা। ভালো করে তুই কি বলবি? তোর নষ্টামি তো আজকে আমি হাতে নাতে ধরে ফেলেছি। আরে কি হয়েছে এখানে? আমি আগে বুঝি বিষয়টা, তারপর। আপনি চুপ থাকুন, আপনি আমাদের মধ্যে একদম কথা বলতে আসবেন না। আর তুই কি ভাবছিস তোর যদি আমাকে ভালোই না লাগে তাহলে তুই আমাকে ডিভোর্স দিয়ে দে। আমার সাথে কেন সংসার করছিস? হ্যাঁ, আমার কি কখন লাগবে তুমি একটাবার আমাকে জিজ্ঞেস করো না। তুমি এখানে কি করতেছো? তুমি এখানে একটা মেয়ে নিয়ে ফষ্টি নষ্টি করতেছো। আরে তোমার যদি ফষ্টি নষ্টি করার ইচ্ছাই থাকে তুমি বিয়ের আগে করতে। আমাকে বিয়ে করার কি দরকার ছিল? এই চুপ করো তো তুমি। তুমি কি ভাবছো আর 10টা ছেলের মতো আমার চরিত্র খারাপ? হ্যাঁ, তুমি খারাপ না সব ছেলের মতো, কিন্তু আজকে যে আমি নিজের চোখে দেখলাম তুমি এখন দুনিয়ার সব ছেলে থেকে বেশি খারাপ। এই তুমি থামো তো, এখন আমারে বলতে দাও। তুমি কি জানো আমার চাকরিটা চলে গেছে? চাকরিটা চলে যাওয়ার পরে আমি কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিন্তু এদিকে আমি তোমাকেও জানাতে পারছিলাম না যে আমার চাকরি চলে গেছে। যদি জানাতাম তুমি আমাকে নানানভাবে নানান কথা শোনাতা, মানসিকভাবে হয়তো একটু ভেঙেও পড়তা। কিন্তু আমার মাথার মধ্যে তো দুশ্চিন্তা, আমার তো সংসার আছে, আমার তো ফ্যামিলি আছে, ছোট ভাই বোনের পড়ালেখার খরচ আছে। কি করব না করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তারপর হঠাৎ করে আমার এই ম্যাডামের সাথে দেখা হয়। উনি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল ব্লগার। উনি আমাকে জানায় যে ওনার একজন ভিডিওগ্রাফার অ্যান্ড ফটোগ্রাফার খুবই দরকার। তারপর উনি আমার ইন্টারভিউ নেওয়ার পরে উনি ওনার পার্সোনাল ফটোগ্রাফার অ্যান্ড ভিডিওগ্রাফার হিসাবে আমাকে নিয়োগ দেয়। আমি এখন ওনারই ডিউটি করছিলাম। আর তুমি তুমি আমাকে এসে যা বললে, ছি 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 ছি, আমি এতটাই কি খারাপ? ম্যাডাম, আই এম সরি, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার জন্যই আপনার সম্মান হয়তো কিছুটা হানি হলো। না না, ইটস ওকে আপু, আই এম সরি। আসলে আমিও বুঝতে পারিনি যে আমার জন্য আপনাদের ফ্যামিলিতে এত বড় প্রবলেম হয়ে যাবে। তবে মিস্টার নাইমের কথা শুনে যা বুঝলাম, একটা ছেলে মানুষ কখনোই নিজে চিন্তা করে না। একটা ছেলে মানুষ সবসময় চেষ্টা করে তাদের সবটুকু দিয়ে তাদের ফ্যামিলিকে যেন ভালো রাখতে পারে। আর নাইম এতক্ষণ যা বললো, আমার মনে হচ্ছে নাইম আপনাদের জন্য অনেক কষ্ট করে। আর নাইম আমার কাছে গিয়ে যেভাবে চাকরিটা চাইলো, আমিও এক প্রকার বাধ্য হয়ে তাকে চাকরিটা দিয়েছি। কি অসহায়ের মতো গিয়ে যে আমাকে বললো যে ম্যাম চাকরিটা আমার খুব প্রয়োজন। আমি তার কথা শুনে প্রচন্ড মন খারাপ করেছিলাম। তারপর এক প্রকার বাধ্য হয়ে তাকে চাকরিটা দিয়েছি। আর সে কিছুদিনই হলো আমার সাথে জয়েন করেছে। আর তাই আজকে আমরা এখানে আসলাম ব্লগ ভিডিও বানাতে। আর আপনি কোথা থেকে এসে যা তা বলে যাচ্ছেন? আগে অন্তত শোনা উচিত ছিল যে নাইম আসলে কি বলতে চায়। ম্যাম, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ ক্ষমা করে দেন। আমি বুঝতে পারি নাই। আর নাইমকে আর আপনাকে অনেক ক্লোজ ভাবে দেখে ফেলেছি, তো আমি এটা সহ্য করতে পারি নাই। এই জন্য এসে অনেক কিছুই বলে ফেলছি। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আচ্ছা নাইম, আজকে আপনি আপনার ওয়াইফকে নিয়ে বাসায় চলে যান। আজকে আর আপনার কোনো কাজ করতে হবে না। যদি পারেন তাহলে সন্ধ্যা একবার অফিসে আসবেন। ফোনটা দেন। ঠিক আছে। ঠিক আছে, চলো তাহলে বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, চলো। না, কাঁঠালটা নিয়ে বাড়ি যাই। চাচা, কাঁঠালটা আমি নিতে চাই, দাম কত? কাঁঠাল নেবেন? আমার কাঁঠালটা খুব ভালো, 50 টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আমি 50 টাকা দিয়েই নিব, দিন আমাকে। দাঁড়ান, ওই কাঁঠাল আমি নিব। চাচা, এই কাঁঠালটা আমার খুবই পছন্দ হয়েছে, এটা আমি নিতে চাই। প্রয়োজনে দাম দেব আমি 100 টাকা। ইস, মগের মূলক পেয়েছেন নাকি আপনি? হ্যাঁ, আপনি টাকার বিনিময়ে আমার কাছ থেকে এই কাঁঠাল কেড়ে নেবেন? অসম্ভব। আমারও কি টাকা কম আছে নাকি? প্রয়োজনে এই কাঁঠাল আমি 200 টাকাতে কিনে নিব। কি বললেন আপনি? আপনি এই কাঁঠাল কিনে নেবেন মাত্র 200 টাকা দিয়ে? হাস্যকর বিষয়। আমি এই কাঁঠালের দাম দেব 500 টাকা। 500 টাকা? ঠিক আছে, দেখি আপনার কত টাকা আছে। এই কাঁঠাল আমি কিনে নিব 1000 টাকাতে। 1000 টাকা? আপনি কি ভেবেছেন আমার বুঝি এই কাঁঠাল কেনার ক্ষমতা নেই? আমি এই কাঁঠালের দাম দেব 2000 টাকা। এই কাঁঠালের দাম আমি দিব 5000 টাকা, তবু এই কাঁঠাল আমি নিয়ে ছাড়বো। মাত্র 5000 টাকা দিয়ে আমার সামনে থেকে আপনি এই কাঁঠাল কিনে নিয়ে যাবেন? অসম্ভব ব্যাপার।
আমি এই কাঁঠালের দাম দেবো 10,000 টাকা। কি 10,000 টাকা? ঠিক আছে, আমিও দেখতে চাই আমার চাইতে তোর টাকা বেশি নাকি। প্রয়োজনে এই কাঁঠাল আমি 20,000 টাকাতে কিনে নেব। ভাইয়া ওদের কাছে কিন্তু আমাদের হার মানা যাবেই না। আরে আমাদের কি টাকা পয়সা কম আছে নাকি? যত টাকা লাগে আজকে কাঁঠালটা আবার কিনেই ছাড়বো। ডাবল বলো। এই কাঁঠাল আমি 30,000 টাকাতে কিনবো। চাচা, কাঁঠালটা আমাকে দিন তো। এই চাচা রাখেন, 30,000 টাকায় কাঁঠাল দিয়ে দিচ্ছেন? কি ভেবেছেন আমি এই কাঁঠাল কিনতে পারবো না? আমি এই কাঁঠালের দাম দেবো 50,000 টাকা। কি 50,000 টাকা? ঠিক আছে, এই কাঁঠাল আমি 60,000 টাকাতে কিনে নিব। চাচা, কাঁঠালটা আমাকে দিয়ে দিন তো। 60,000 টাকা? হৃদয়, ও তো জানেই না আমার কত টাকা আছে। চাচা, আমি এই কাঁঠালের দাম দেবো 80,000 টাকা। ঠিক আছে, এই কাঁঠাল আমি 1 লক্ষ টাকাতে কিনে নিব। চাচা, এবার বলুন, কাঁঠালটা কি আমাকে দিবেন? ঠিক আছে, 1 লাখ টাকা দিয়ে আপনি এই সামান্য কাঁঠাল কিনতে চাইছেন? আপনি নিয়ে যান, তোকে আমি পরে দেখে নেব। যা যা মুন্না, দাও তো 1 লক্ষ টাকা। এই যাবো টাকা। চাচা, এই নিন টাকা। নাও, কাঁঠালটা নাও। আসি চাচা, চলো। আমি তো কিছুই বুঝলাম না। সামান্য একটা কাঁঠাল 50 টাকা হলে আমি দিয়ে দিই, আর এই কাঁঠাল 1 লাখ টাকা। এটা কেমনে? আমি তো কিছুই বুঝতেছি না। যাজ্ঞা, এত বোঝনের দরকার নাই। যাই, টাকাটা নিয়ে বাড়ি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি একটু আগে দাঁড়ায় দেখতেছিলাম যে আপনি আর আপনারা দুইজন বিপক্ষ হয়ে ওই কাঁঠালওয়ালার কাছ থেকে কাঁঠাল কিনতেছেন, মানে দামাদামি করতেছেন। হঠাৎ করে দেখলাম আপনি 1 লাখ টাকা দিয়ে কাঁঠালটি কিনলেন, আবার দেখি আপনারা সবাই এক জায়গায়। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপু, আমাকে একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ শিওর, কেন বলবো না। শুনুন। হ্যালো হ্যালো, আজকে দিনের মধ্যে যদি 1 লক্ষ টাকা নিয়ে না আসতে পারেন তাহলে আপনার নাতির অপারেশন করা সম্ভব হবে না। হয়তো আপনার নাতির বাঁচানো নাও যেতে পারে। আপনি কি কইতেছেন ডাক্তার সাহেব? আমার নাতিরে 1 লক্ষ টাকা লাগবো? দেখেন, আমি গরিব মানুষ, এত টাকা আমি কই থেকে পাবো? দেখুন, কই থেকে পাবেন সেটা তো দেখার বিষয় না। যদি নিয়ে আসতে পারেন তাহলে অপারেশন হবে, তাহলে আমাদের পক্ষে অপারেশন করা সম্ভব। রাখা দিল। আল্লাহ গো, আমি আন কি করো? তুমি আমার একটা উপায় করে দাও। আমার নাতিরে আমি কেমনে বাঁচামো আল্লাহ? আমি 1 লাখ টাকা ছুটাইতেও পারুম না, আমার নাতিরে বাঁচাইতে পারুম না আল্লাহ। একমাত্র তুমি পারো আল্লাহ। তুমি একটা উপায় করে দাও আল্লাহ, উপায় করে দাও। আরে লোকটা তো খুবই অসুবিধার মধ্যে আছে। দেখি বিষয়টা আমার ভাই বোনদের সাথে শেয়ার করি, হয়তো লোকটাকে উপকার করতে পারবো। তার মানে সামান্য 50 টাকার কাঁঠাল আপনারা 1 লাখ টাকা দিয়ে কিনছেন এই জন্য? আসলে আপনাদের না দেখলে বোঝাই যেত না মানুষকে এইভাবে উপকার করা যায়। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবসময় যেন মানুষকে এইভাবে উপকার করতে পারেন। আচ্ছা আপু, আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। চল।